সবাই আশা করছি আহ, দেখতে পাচ্ছ আমরা একটু আগে যেখানে ছিলাম আমাদের আগের অংশটাই, সেখানে আমরা বলছিলাম যে প্রোগ্রামিং ভাষার 5টা প্রজন্মের মধ্যে আমরা এখন 2টা প্রজন্ম নিয়ে কথা বলবো। সেখানে আমরা কথা বলছিলাম মেশিন ভাষা নিয়ে। মেশিন ভাষা আমরা প্রথমে লিখেছিলাম এটি কম্পিউটারের নিজস্ব ভাষা। আর এটা বলেছিলাম যে এই ভাষায় কম্পিউটার বা এই ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে, এটুকু আমরা লিখেছিলাম। কি লিখেছিলাম? মেশিন ভাষা হলো কম্পিউটারের নিজস্ব ভাষা, আর এই ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এখন আমরা যেটা দেখবো সেটা আমরা লিখবো হচ্ছে মেশিন ভাষায় সব প্রোগ্রাম 0 এবং 1 দিয়ে রচিত হয়। মেশিন ভাষায়, সবাই লিখে ফেলি, মেশিন ভাষায় সবাই লিখে ফেলি, মেশিন ভাষায় লিখিত সব প্রোগ্রাম বা মেশিন ভাষায় সব প্রোগ্রাম 0 এবং 1 দিয়ে লিখিত হয়। মেশিন ভাষায় সব প্রোগ্রাম 0 এবং 1 দিয়ে লিখিত হয়। অর্থাৎ এখানে যা কিছু আছে সবকিছু হচ্ছে 0 1 নির্ভর। অর্থাৎ মেশিন ভাষায় আমরা যাই লিখবো না কেন সবকিছু 0 1। ধরো তুমি কোনো একটা সংখ্যা 2 আর একটা সংখ্যা 3, তুমি 2 আর 3 যোগ করতে যাচ্ছ, তাহলে 2 এর জন্য একটা বাইনারি সংখ্যা থাকবে, 0 1 থাকবে, এবং 3 এর জন্য একটা বাইনারি সংখ্যা থাকবে, এবং যোগের জন্য একটা বাইনারি সংখ্যা থাকবে। তাহলে এই সবটা মিলে হচ্ছে একটা প্রোগ্রাম। যদি আমরা হচ্ছে একটু দেখতে চাই মেশিন ভাষায় প্রোগ্রামগুলো কেমন হয়, তারপর আমরা ডিটেলসে আসি। তো আমি তোমাদের মেশিন ভাষায় প্রোগ্রাম দেখাচ্ছি, জাস্ট সংক্ষেপে একটা প্রোগ্রাম দেখাচ্ছি। আমরা একটা স্ক্রিন শেয়ার করছি, একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি। তো হোয়াইট বোর্ডে ধরো আমরা দুইটা যোগ করব। ধরো আমি যদি বলি একটা সংখ্যা হচ্ছে 2 আর একটা সংখ্যা হচ্ছে 3, আমরা হচ্ছে এটাকে যোগ করার জন্য একটা প্রোগ্রাম বানাবো। তো এই ফলাফলটা হচ্ছে, এখানে যে আমি যোগ করব ফলাফলটা হচ্ছে 5 মনে করো। ঠিক আছে? তো আমরা যদি বলি এইখানে 2 আর 3 আমরা যোগ করব, তাহলে আমরা সবাই জানি 2 এর জন্য একটা বাইনারি সংখ্যা আছে। সবাই জানি 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 10। আমি এখানে টেক্সট বক্স লিখছি, 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 10 এখন এরপরে হচ্ছে 3 এর বাইনারি সংখ্যা হচ্ছে 11। যারা অধ্যায় 3 পড়েছি তারা জানি, যারা জানি না তারা জাস্ট শুনে রাখি যে 2 কে আমরা বাইনারিতে বলি 10 আর 3 কে বাইনারিতে বলি 11। তো এই প্লাস চিহ্নের জন্য একটা বাইনারি সংখ্যা থাকবে। আমি ধরে নিলাম, এমনিতেই ধরে নিলাম যে প্লাস চিহ্নের জন্য বাইনারি সংখ্যা হচ্ছে 1011। তাহলে এইটা হচ্ছে মেশিন ভাষায় লিখা একটা প্রোগ্রাম। যদি আমরা এইটা লিখি, লেখার পরে আমাদের যে আউটপুটটা আসবে, রেজাল্টটা আসবে, রেজাল্টটা হচ্ছে এইটা। আমরা আর একটা টেক্সট বক্স নিচ্ছি, রেজাল্ট হচ্ছে 2 আর 3 যোগ করলে 5 হয়, 5 এর বাইনারি হচ্ছে 101। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। প্রথম অংশটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। প্রোগ্রামে এখানে 10টা হচ্ছে 2, 11টা হচ্ছে 3, আর 1011 জাস্ট আমরা ধরে নিলাম যে এটা যোগের একটা বাইনারি মান। এবং যদি এই প্রোগ্রামটাকে আমরা রান করি, তাহলে যে আউটপুট বা ফলাফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে 101, মানে 5 এর বাইনারি। এরকম করে মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে হয়। তো এখন আমরা যেটা লিখবো, খাতায় সবাই লিখে নিব, মেশিন ভাষার মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য, সবাই লিখে নিই, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো ধরনের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো ধরনের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো ধরনের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এখন আমরা লিখে নিব ইম্পর্টেন্ট একটা লাইন লিখবো সবাই। সবাই লিখে নেই, মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয়, মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে 4টি ভাগে ভাগ করা হয়।
মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে ৪টি ভাগে ভাগ করা হয়। মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে ৪টি ভাগে ভাগ করা হয়। ১ নাম্বার ১ নাম্বার হচ্ছে গাণিতিক। সবাই লিখে ফেলি। ১ নাম্বার হচ্ছে গাণিতিক। ১ নাম্বার গাণিতিক। গাণিতিক মানে হচ্ছে অ্যারিথমেটিক। মানে হচ্ছে উদাহরণ আমরা গাণিতিক লিখে পাশে লিখবো যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ। গাণিতিক লিখে পাশে লিখবো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ১ নাম্বার লিখেছি সবাই গাণিতিক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। ২ নাম্বার সবাই ২ নাম্বার লিখে ফেলি। ২ নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণ। ২ নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণ। ২ নাম্বার লিখে ফেলি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ লিখে লিখবো যেমন, যেমন লিখি আমরা, আমি কয়েকটা ওয়ার্ড লিখছি সবাই এখানে টেক্সট বক্সের দিকে একটু তাকাও। যেমন লিখবো লোড, LOAD লোড, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে স্টোর, STORE স্টোর। আর আরেকটা হচ্ছে জাম্প, JUMP জাম্প। লোড, স্টোর, জাম্প। প্রোগ্রাম লেখার সময় মেশিন ভাষায় এই বিষয়গুলো লাগে। এই শব্দগুলো বা এই কিওয়ার্ড গুলো লাগবে। যেহেতু আমরা মেশিন ভাষায় প্রোগ্রাম শিখবো না, তাই এটা নিয়ে আমরা ডিটেইলস এ যাচ্ছি না। জাস্ট MCQ এর জন্য বা হচ্ছে শর্ট কোয়েশ্চেন এর জন্য আমরা এগুলো জেনে রাখছি। ২ নাম্বার ছিল হচ্ছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ ছিল, তার মধ্যে ছিল যেমন লোড, স্টোর, জাম্প। ৩ নাম্বার লিখবো আমরা ইনপুট ও আউটপুট। ৩ নাম্বার ইনপুট ও আউটপুট। ৩ নাম্বার লিখবো ইনপুট ও আউটপুট। ৩ নাম্বার লিখবো ইনপুট ও আউটপুট। ইনপুটের মধ্যে ২ টা বিষয় থাকবে। একটা হচ্ছে রিড, আরেকটা হচ্ছে রাইট। একটা হচ্ছে রিড, আরেকটা হচ্ছে রাইট। রিড মানে হচ্ছে কোন একটা ইনপুট দেওয়া হলো, এটাকে সে পড়লো। আর রাইট হচ্ছে ফলাফলটা সে যে দিল, ফলাফলটাকে যে সে আউটপুট হিসেবে দিল, সেটাকে আমরা বুঝছি হচ্ছে রাইট। ১ নাম্বার ছিল আমাদের গাণিতিক, ২ নাম্বার ছিল নিয়ন্ত্রণ, আর ৩ নাম্বার হচ্ছে ইনপুট আউটপুট। ৪ নাম্বার সবাই লিখে ফেলি। ৪ নাম্বার হচ্ছে ব্যবহার, বা এটাকে আমরা লিখতে পারি প্রত্যক্ষ ব্যবহার। প্রোগ্রামের প্রত্যক্ষ ব্যবহার। ৪ নাম্বার হচ্ছে প্রত্যক্ষ ব্যবহার। প্রত্যক্ষ ব্যবহারে আমরা লিখবো যেমন কি আছে এখানে। প্রত্যক্ষ ব্যবহারে থাকবে শুরু, শেষ। মানে একটা প্রোগ্রাম যখন আমরা শুরু করব, শেষ করব। তো এই শুরুটাকে আমরা বলি হচ্ছে স্টার্ট, স্টার্ট। আর শেষ হচ্ছে এন্ড। কিন্তু মজার বিষয় হচ্ছে শুরু শেষের মাঝখানে আরেকটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে হল্ট, হল্ট। HALT হল্ট। এটা বোঝার জন্য আমরা একটা জিনিস খেয়াল করি। আমি যখন একটু আগে জুমে আমাদের ১ম অংশের কথা বলছিলাম। ১ম অংশ ক্লাস করার পরে ৪০ মিনিট টাইম কনস্ট্রেইন থাকার কারণে আমরা আবার জয়েন করেছি। ১ম অংশ যখন শেষ করেছি সেটা কিন্তু শেষ ছিল না। সেটা জাস্ট ছিল হল্ট করা। আমরা থামলাম জাস্ট একটুখানি। থেমে আমরা আবার শুরু করলাম। হল্ট হচ্ছে প্রোগ্রামকে যেকোনো এক জায়গায় থামিয়ে দেওয়া। আর এন্ড হচ্ছে শেষ করা। প্রোগ্রামটাকে শেষ করার পরে তারপর থামিয়ে দেওয়াটা হচ্ছে এন্ড। তাহলে প্রোগ্রাম শুরু হচ্ছে স্টার্ট, হল্ট হচ্ছে যেকোনো জায়গায় প্রয়োজন হলে থামানো, আর এন্ড হচ্ছে একেবারে শেষ করা। তাহলে আমরা বলতে পারি প্রত্যক্ষ ব্যবহারের উদাহরণ হচ্ছে ৩ টা। একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে শেষ, আর একটা হচ্ছে হল্ট। এই সবগুলো হচ্ছে মেশিন ভাষার লিখিত নির্দেশ। তো আমরা ১ম এ মেশিন ভাষা নিয়ে ২-৩ টা লাইন লিখেছি। সেখানে মেশিন ভাষার বৈশিষ্ট্য ছিল। যদি বলা হয় মেশিন ভাষার বৈশিষ্ট্য লিখো, তাহলে আমরা বলতে পারি মেশিন ভাষায় যেসব বৈশিষ্ট্য আছে তার মধ্যে এটা হচ্ছে আমরা বলতে পারি এটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তারপর বলতে পারি এটার জন্য আলাদা কোনো ধরনের অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এটা বলতে পারি আমরা। আর ৩ নাম্বার যেটা বলতে পারি সেটা হচ্ছে মেশিন ভাষায় কোনো একটা প্রোগ্রাম যদি আমরা লিখি, তাহলে
কম্পিউটার এটা সরাসরি বুঝতে পারে। অর্থাৎ কম্পিউটারকে এই ভাষায় প্রোগ্রাম দিলে সরাসরি হচ্ছে কি করে কম্পিউটার বুঝতে পারে। এখন আমরা যে জিনিসটা লিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে লাস্ট কয়েক বছর ধরে প্রত্যেকবারই এমসিকিউ আসছে। সবাই আমরা একটা গুরুত্বপূর্ণ লাইন লিখবো। তো এইটা হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেশিন ভাষায় যদি আমরা কোনো প্রোগ্রাম লিখি, মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম লিখা হলে ওই প্রোগ্রামের আলাদা একটা নাম থাকে। আবার তুমি যখন মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় প্রোগ্রাম লিখবা, তাহলে ওই অন্য কোনো ভাষার প্রোগ্রামের জন্য আলাদা নাম থাকবে। যদি আমরা মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম লিখি, তো মেশিন ভাষায় কোনো প্রোগ্রাম লিখা হলে মেশিন ভাষার জন্য একটা নাম থাকবে। আমি তোমাদের একটা স্লাইড শেয়ার করছি। তোমরা আশা করি স্লাইডটা দেখতে পাবা। তোমরা আশা করি স্লাইডটা দেখতে পাবা। আ আচ্ছা, আমি একটু স্লাইডটা খুঁজে বের করছি। স্লাইডটা কোথায় ছিল? আচ্ছা, এইখানে আমরা স্লাইডে যেটা দেখতে পাচ্ছি, স্লাইডে মেশিন ভাষার জন্য এই যে এই পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা শুধু এই জিনিসটা এখন লিখে নিব। মেশিন ভাষার মধ্যে আমরা সবটা লিখব না। আমরা শুধু এই লাইনটা লিখব। আমরা লিখব মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলে। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, আমরা লিখে নিব। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলে। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলে। এর সাথে আমরা এখন আরেকটা নোট আকারে লিখবো। এটাকে পরের লাইনটাকে আমরা লিখবো নোট আকারে। নোট আকারে লিখবো এইভাবে যে অন্য যেকোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে, সবাই আমরা লিখবো অন্য যেকোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম বলে। সবাই লিখে নিই, অন্য যেকোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম বলে। সোর্স মানে হচ্ছে যেটা দিয়ে শুরু হয়। ধরো তুমি কোনো একটা ভাষায় প্রোগ্রাম লিখেছো, সি প্রোগ্রাম লিখেছো, মনে করো সি লিখেছো। তো সি লিখার পরে কম্পিউটার তো সি ভাষা বুঝবে না, কারণ সি ভাষা হচ্ছে আমাদের ভাষা। আমরা ইংলিশে কথা বলি, ইংলিশে লিখি। ইংলিশটা হচ্ছে তোমার সি। তো কম্পিউটারকে বোঝাতে হলে কি করতে হবে? এটাকে একটা অনুবাদক সফটওয়্যার দিয়ে বা একটা ট্রান্সলেটরের সাহায্যে এটাকে ট্রান্সলেট করতে হবে তার মেশিন ভাষায়। ট্রান্সলেট করার আগের যে অংশটা, যে অবস্থাটা, সেটাকে আমরা বলি সোর্স প্রোগ্রাম বা উৎস প্রোগ্রাম। সোর্স এর বাংলা হচ্ছে উৎস। আর ট্রান্সলেট করার পরে যখন মেশিন ভাষায় পুরোপুরি কনভার্ট হয়ে যাবে, তখন এটাকে আমরা বলি হচ্ছে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম। ট্রান্সলেট করার পরে যেটা আসবে সেটা হচ্ছে বস্তু প্রোগ্রাম বা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। এটা খুবই ইম্পর্টেন্ট, সবাই হচ্ছে মাথায় রাখবো। এখন আমরা লিখবো হচ্ছে মেশিন ভাষার সুবিধা আর হচ্ছে অসুবিধা, মানে সহজ কথায় বললে বৈশিষ্ট্য। আমরা জানি বৈশিষ্ট্য বলতে দুইটা বিষয়কে বোঝায়, একটা হচ্ছে সুবিধাটা কি আর একটা হচ্ছে অসুবিধাটা কি। সবাই লিখে ফেলি আমরা মেশিন ভাষার বৈশিষ্ট্য। সবাই লিখে ফেলি মেশিন ভাষার বৈশিষ্ট্য। সবাই লিখে ফেলি মেশিন ভাষার বৈশিষ্ট্য। আচ্ছা, মেশিন ভাষার বৈশিষ্ট্যের যে প্রথম অংশটা, প্রথম অংশে আমরা লিখবো সুবিধা। মেশিন ভাষার বৈশিষ্ট্যের প্রথম অংশে আমরা লিখবো সুবিধা। সবাই লিখে ফেলি সুবিধা। আচ্ছা, সুবিধার মধ্যে আমরা প্রথমে লিখে ফেলি, সবাই ১ নাম্বার লিখে ফেলি। সুবিধার মধ্যে আমরা ১ নাম্বার লিখে ফেলি সবাই। আচ্ছা, কারো একজনের মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। তোমরা একটু মাইক্রোফোনটা মিউট করে দিও। যাদের মাইক্রোফোন অন আছে একটু মিউট করে দিও, সাউন্ড আসছে। আচ্ছা, সবাই আমরা লিখে ফেলি ১ নাম্বার যে বৈশিষ্ট্য আছে, ১ নাম্বারটা মানে বৈশিষ্ট্যের ১ নাম্বার যে সুবিধাটা আছে, সবাই লিখে ফেলি মেশিন ভাষায় প্রোগ্রাম লিখার জন্য, মেশিন ভাষায় প্রোগ্রাম লিখার জন্য কম মেমোরি ও লজিকের প্রয়োজন হয়। ১ নাম্বার লিখে ফেলি আমরা মেশিন ভাষায় প্রোগ্রাম লেখার জন্য, মেশিন ভাষায় প্রোগ্রাম লেখার জন্য
কম মেমোরি ও লজিক প্রয়োজন হয়। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম মেমোরি ও লজিকের প্রয়োজন হয়। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম মেমোরি ও লজিকের প্রয়োজন হয়। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম মেমোরি ও লজিকের প্রয়োজন হয়। তারপর সবাই 2 নাম্বার লিখে ফেলি। 2 নাম্বার লিখি প্রোগ্রাম দ্রুত রান করে। মানে যেহেতু মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝে, এটার জন্য যেহেতু কোনো ধরনের অনুবাদক সফটওয়্যার দরকার হয় না, তাহলে এই ভাষায় প্রোগ্রাম লিখলে কম্পিউটার সরাসরি বুঝতে পারে এবং কম্পিউটার সরাসরি কাজ করা শুরু করে। তাই আমরা লিখবো প্রোগ্রাম দ্রুত রান করে। রান করা মানে হচ্ছে প্রোগ্রামটা সচল হওয়া। অর্থাৎ যখন আমরা প্রোগ্রামটা লিখে ফেলি কম্পিউটার সরাসরি তখনই বুঝে ফেলতে পারে। এইজন্য আমরা এটাকে বলি প্রোগ্রাম দ্রুত দ্রুত রান করে। যারা শব্দটা লিখতে পারছো না, জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি, বুঝতে সমস্যা হয়। রান, RUN রান, সচল করা। RUN রান, সচল করা। মানে প্রোগ্রাম দ্রুত রান করে। আচ্ছা, তারপর 3 নাম্বার। 3 নাম্বার লিখবো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। 3 নাম্বার লিখবো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। 3 নাম্বার লিখবো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। তো এখন আমরা মেশিন ভাষার অসুবিধা লিখবো, কারণ এখানে অসুবিধাগুলো অনেক বেশি। অসুবিধা লিখি আমরা সবাই। বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথম লিখেছি সুবিধা, এখন আমরা লিখবো বৈশিষ্ট্যের অসুবিধা অংশ। সবাই লিখে ফেলি, অসুবিধাটা লিখে ফেলি সবাই। 1 নাম্বার লিখে ফেলি সবাই, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা কষ্টকর বা কঠিন। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা কঠিন। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা কঠিন। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা কঠিন। কেন কঠিন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো আমি একটা প্রোগ্রাম লিখলাম এরকম, একটা সংখ্যা লিখলাম 5 এর বাইনারি 101, হ্যাঁ? তারপর লিখলাম হচ্ছে মাঝখানে প্লাস চিহ্নের জন্য বা অন্য কোনো একটা অপারেশনের জন্য দিলাম 1011। তারপর ধরো আমি লিখলাম 6 এর বাইনারি 110। এরকম করে যখন একটা প্রোগ্রাম অনেক বড় হয়ে যাবে, তখন এই সবগুলা একসাথে করলে, যদি আমরা সবগুলোকে একসাথে একটু দেখার চেষ্টা করি, সবগুলোকে যদি আমরা একসাথে দেখার চেষ্টা করি, তখন দেখা যাবে এখানে অসংখ্য 1010 আছে। অসংখ্য 1010 থাকার কারণে আমরা এখান থেকে আলাদা করতে পারবো না যে কোনটা 10 হয়ে গেছে বা কোনটা 01 হয়ে গেছে। অর্থাৎ যদি কোনো না কোনো ভাবে কোনো একটা 0 1 হয়ে যায় বা কোনো একটা 1 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সহজেই প্রোগ্রামের ভুল খুঁজে বের করতে পারবো না। এই জন্য আমরা বললাম যে প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা কঠিন। এটা হচ্ছে অসুবিধা মেশিন ভাষার। 2 নাম্বার লিখবো আমরা, মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা ক্লান্তিকর। একই ধরনের 1010 আমরা লিখে যাচ্ছি, এটা খুব বোরিং একটা ব্যাপার। তাই এটা হচ্ছে ক্লান্তিকর। লিখি মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা ক্লান্তিকর বা কষ্টসাধ্য। লিখতে পারি ক্লান্তিকর বা কষ্টসাধ্য। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য। 3 নাম্বার লিখবো প্রোগ্রাম রচনা করতে সময় বেশি লাগে। যেহেতু অসংখ্য 1010, প্রোগ্রাম সে রান করে তাড়াতাড়ি, প্রোগ্রাম নির্বাহ করে তাড়াতাড়ি, কিন্তু প্রোগ্রাম লেখার সময় টাইম নেয় বেশি। অসংখ্য 1010 লাগে। তো আমরা লিখে নেই প্রোগ্রাম প্রোগ্রাম লিখতে সময় বেশি লাগে। 4 নম্বর অসুবিধা হবে প্রোগ্রাম রচনা করার জন্য দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। 4 নম্বর হবে প্রোগ্রাম রচনা করার জন্য দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। প্রোগ্রাম রচনা করার জন্য
দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। প্রোগ্রাম রচনা করার জন্য দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। প্রোগ্রাম রচনা করার জন্য দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। প্রোগ্রাম রচনা করার জন্য দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। আচ্ছা, এইগুলো হচ্ছে মেশিন ভাষার অসুবিধা। এখন আমরা চলে যাব অ্যাসেম্বলি ভাষায়। আমাদের মেশিন ভাষাটা শেষ, আমরা এখন চলে যাব অ্যাসেম্বলি ভাষায়। সবাই লিখে ফেলি অ্যাসেম্বলি ভাষা। সবাই এখন আমরা লিখে ফেলি অ্যাসেম্বলি ভাষা। তো অ্যাসেম্বলি ভাষা লিখবো, অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার পরবর্তী ভাষা। সবাই লিখে ফেলি অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার পরবর্তী ভাষা। সবাই লিখে ফেলি অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার পরবর্তী ভাষা। অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার পরবর্তী ভাষা। অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষার পরবর্তী ভাষা। আচ্ছা, এটা আমরা আগেই বলেছিলাম যে সালটা হচ্ছে 1950 সাল থেকে শুরু হয়। তো এখন আমরা লিখবো অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের সাংকেতিক কোড ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের সাংকেতিক কোড ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের সাংকেতিক কোড ব্যবহার করা হয়। সাংকেতিক কোড বা সিম্বলিক কোড। সাংকেতিক কোডকে আমরা বলতে পারি সিম্বলিক কোড। সাংকেতিক কোড বা সিম্বলিক কোড। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের সাংকেতিক কোড বা সিম্বলিক কোড ব্যবহার করা হয়। তো এই সিম্বলিক কোডগুলোকে অন্য একটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় নেমোনিক কোড। সিম্বলিক কোডগুলোকে বা সাংকেতিক যে কোডগুলো আছে এগুলোকে আরেকটা নামে ডাকা হয়, সেগুলো হচ্ছে নেমোনিক কোড। আমরা লিখে নিতে পারি সিম্বলিক কোড বা সাংকেতিক কোডের আরেকটা নাম নেমোনিক কোড। সাংকেতিক কোড বা সিম্বলিক কোডের যে আরেকটা নাম হচ্ছে সেটা হচ্ছে নেমোনিক কোড। তো এখন আমরা যেটা বলতে পারি যে একটু আগে আমরা পড়েছিলাম মেশিন ভাষার যে নির্দেশ সেগুলো চারটা ছিল: গাণিতিক, তারপর ছিল নিয়ন্ত্রণ, তারপর ছিল ইনপুট আউটপুট, তারপর ছিল প্রত্যক্ষ ব্যবহার। আর অ্যাসেম্বলি ভাষার যে নির্দেশ আছে সেটা আমরা লিখে নিই একটু। সবাই লিখে ফেলি অ্যাসেম্বলি ভাষার নির্দেশ চারটি। এখানেও নির্দেশকে চারটা অংশে ভাগ করা হয়। লিখে ফেলি অ্যাসেম্বলি ভাষার নির্দেশ এর বা অ্যাসেম্বলি ভাষার নির্দেশের চারটি অংশ থাকে। অ্যাসেম্বলি ভাষার নির্দেশে চারটি অংশ থাকে। সবাই লিখে ফেলি অ্যাসেম্বলি ভাষার নির্দেশে চারটি অংশ থাকে। এক নম্বর হচ্ছে লেভেল, LEVEL, লেভেল। এক নম্বর হচ্ছে লেভেল। দুই নম্বর হচ্ছে অপকোড। এক নম্বর হচ্ছে লেভেল, দুই নম্বর হচ্ছে অপকোড, তিন নম্বর হচ্ছে অপারেন্ড। তিন নম্বর হচ্ছে অপারেন্ড, আর চার নম্বর হচ্ছে কমেন্ট বা মন্তব্য। চার নম্বর হচ্ছে কমেন্ট বা মন্তব্য। এগুলো ডিটেলস জানতে হবে না, এগুলো জাস্ট আমরা এমসিকিউর জন্য বা শর্ট কোশ্চেনের জন্য জেনে রাখবো যে অ্যাসেম্বলি ভাষার নির্দেশ হচ্ছে চারটা: একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে অপকোড, একটা হচ্ছে অপারেন্ড, আর একটা হচ্ছে কমেন্ট বা হচ্ছে মন্তব্য। এখন অ্যাসেম্বলি ভাষায় আমরা এখানে একটা নোট লিখে রাখবো ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি ভাষার জন্য। তো আমি আগে বলে রাখি যে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার কিন্তু সরাসরি লিখতে পারবে না, যদিও এটা নিম্ন স্তরের ভাষা। আমরা বলেছিলাম মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা দুইটাকে একত্রে নিম্ন স্তরের ভাষা বলা হয়। যদিও এটা নিম্ন স্তরের ভাষা, তবুও এইটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। অ্যাসেম্বলি ভাষার জন্য একটা অনুবাদক সফটওয়্যার আছে, সে এটাকে কনভার্ট করে। ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাসেম্বলার। এটা আমরা পরে আবার পড়বো, চাইলে লিখে রাখতে পারো যে অ্যাসেম্বলি ভাষাকে, সবাই লিখে ফেলি, অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলি ভাষাকে অ্যাসেম্বলারের সাহায্যে, অ্যাসেম্বলি ভাষাকে
অ্যাসেম্বলারের সাহায্যে অনুবাদ করা হয়। অনুবাদ বলতে বোঝাচ্ছে কম্পিউটার ভাষায় কনভার্ট করা বা ট্রান্সফার করা। মেশিন ভাষাকে অ্যাসেম্বলারের সাহায্যে অনুবাদ করা হয়। মেশিন ভাষাকে অ্যাসেম্বলি ভাষার সাহায্যে অনুবাদ করা হয়। এখন আমরা লিখে ফেলি হচ্ছে বৈশিষ্ট্য। সবাই একটু তাড়াতাড়ি লিখে ফেলি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে লিখবো সুবিধা। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে লিখবো আমরা সুবিধা। বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে লিখবো আমরা সুবিধা। তো লিখে ফেলি আমরা ১ নম্বর সুবিধা লিখি, প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ কম হয়। প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ কম হয়। সবাই লিখে ফেলি ১ নাম্বার, প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ কম হয়। প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ কম হয়। ২ নাম্বার লিখব, প্রোগ্রামের ভুল ত্রুটি সহজে খুঁজে বের করা যায়। ২ নাম্বার লিখব, প্রোগ্রামের ভুল ত্রুটি সহজে খুঁজে বের করা যায়। 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 আচ্ছা, এরপরে যেটা আসবে, প্রোগ্রামের ভুল ত্রুটি সহজে খুঁজে বের করা যায়। এরপরে আসবে ৩ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়। ৩ নাম্বার লিখব প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়। ৩ নাম্বার লিখব প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়। ৩ নাম্বার লিখব প্রোগ্রাম সংক্ষিপ্ত হয়। এখন লিখে ফেলি আমরা অসুবিধা। অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। বইয়ের মধ্যে আরো অনেকগুলো আছে। আমি মূল যে পয়েন্ট গুলো সেগুলো নিয়ে এসেছি। তো তোমরা লিখে ফেলো অসুবিধা। অসুবিধা ১ নাম্বার লিখো, কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। অসুবিধার ১ নাম্বার হচ্ছে কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। ২ নাম্বার, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। ২ নাম্বার আমরা লিখব অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। ২ নাম্বার লিখব অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। ২ নাম্বার লিখব অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। ৩ নাম্বার লিখব, এক ধরনের মেশিনের জন্য ৩ নাম্বার লিখব, এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম, এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম, এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনের ব্যবহার করা যায় না। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। তাহলে আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার প্রজন্ম হচ্ছে ৫টা। তার মধ্যে আমরা যেটা করলাম প্রথম ২টা প্রজন্ম, এটা সম্পর্কে আমরা ডিটেইলস পড়লাম। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, সবাই অ্যাসাইনমেন্ট লিখে নাও। অ্যাসাইনমেন্ট হচ্ছে মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষার পার্থক্য। সবাই লিখে ফেলো অ্যাসাইনমেন্ট, মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষার পার্থক্য। অ্যাসাইনমেন্ট হচ্ছে মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষার পার্থক্য। অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এই যে আইসিটি উইথ সায়েন্সের যে গ্রুপটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইসিটি উইথ সায়েন্সের যে নামটা আছে, এটা একটা গ্রুপ, ফেসবুক গ্রুপ। যারা হচ্ছে অ্যাড নাই তারা অবশ্যই অ্যাড হয়ে নিবা। তো এইখানে দেখো আমি এখানে সিলেক্ট করেছি আইসিটি উইথ সায়েন্সের এই গ্রুপে আমি পোস্ট করব। কিছুক্ষণ পরে একটা পোস্ট করব। সেখানে আমি অ্যাসাইনমেন্টেরই এটা লিখে রাখবো যে অ্যাসাইনমেন্ট 1 প্রশ্নটা লিখে রাখবো। মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষার পার্থক্য। আমি বলে দিব যে তোমাদের এই আহ, যে অ্যাসাইনমেন্ট আছে সেটার এখানকার কমেন্টে জমা দিবা, অর্থাৎ লিখে অ্যাসাইনমেন্টটা লিখে ছবি তুলে ওখানে জমা দিবা। আবারও বলছি আইসিটি সায়েন্সের যে গ্রুপটা আছে সেখানে তোমরা কি করবা, এই অ্যাসাইনমেন্টটা জমা দিবা। অ্যাসাইনমেন্ট হচ্ছে মেশিন ভাষা
ও অ্যাসেম্বলি ভাষার পার্থক্য। এটা হচ্ছে তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। তো যারা পরে জয়েন করেছো এই ক্লাসের আগের একটা অংশ আছে। তোমরা আগের অংশটা অবশ্যই দেখে নিবা। আর যারা পরে YouTube এ ক্লাসটা দেখবা, এখন যারা ক্লাসে নাই YouTube এ দেখবা তারা অবশ্যই আ আগের অংশটা দেখে নিবা। আর কোন অংশ বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো আজকে আমাদের পড়া এই পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা মোটামুটি পুরোদমে পড়া শুরু করে দিব।